भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট। হ্যাঁ, ইট, কাঠ, পাথরের শহর বা সন্ধ্যেবেলায় তুলসীতলায় প্রদীপ জেলা গ্রাম বাংলার ঘরে ঘরে পুজো আসছে। ঢাকে কাঠি পড়েছে, শিউলির মাতাল সুভাষে ভোরবেলার আলোয় ঘুম ভাঙা বাঙালির মনে পুজোর আমেজ ছেয়ে গেছে। নীল আকাশের বুকে আয়েশ করে ঘুরে বেড়ানো মেঘের দল যেন ছুটি নিয়েছে সমস্ত ব্যস্ততা থেকে। শহরের মৃৎ শিল্পালয় বা গ্রামের চণ্ডীতলায় ব্যস্ত, সবাই এখন ব্যস্ত। আমাদের ক্যামেরাও এখন ব্যস্ত পূজা পরিক্রমায়। ঝা পঞ্চানন তলা থেকে এসেছেন মনির ঝা, আপনার জন্য আপনার বাড়ির লোক ভিআইপি মেইন গেটে। এবার আমরা এসে পৌঁছেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এখানকার মণ্ডপে ভারতীয় স্থাপত্য শিল্পের নিদর্শন হিসেবে খাজুরাহো মন্দিরের শিল্পকীর্তি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্লাই এবং প্লাস্টার অফ প্যারিস। মূর্তি আনা হয়েছে কৃষ্ণনগর থেকে। প্রতিমা শিল্পী হলেন মোহন বাসী। মণ্ডপ সজ্জার দায়িত্বে ছিলেন রাজলক্ষ্মী ডেকোরেটর্স চাকদহ। আমরা এখন কথা বলছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেম্বার শ্রী নির্মল রায়ের সাথে। আপনাদের এই পুজোটা কতদিনের পুজো? এই পুজোটা আমাদের এখন থেকে 25 বছর আগে থেকেই হচ্ছে। এই পুজোটা আমরা দেখতে পাচ্ছি আপনারা খাজুরাহো মন্দির বেস্ট করেছেন, তা হঠাৎ এই চিন্তাটা মাথায় আসলো? অ্যাকচুয়ালি এটা আমরা ভারতীয় স্থাপত্য শিল্পকে তুলে ধরার চেষ্টায় আছি, যার জন্য আমরা খাজুরাহো মন্দিরকে চয়েস করেছি। আপনাদের পুজোতে এত ভিড় হয়, ঐতিহ্যটা বজায় রেখেছেন, তার কারণটা? তার কারণ দেখুন, আমরা এতদিন আমাদের অভিজ্ঞতা এবং ক্লাবের প্রতিটা মেম্বার এর পিছনে প্রচুর সময় দেয় এবং পুলিশ প্রশাসন বা আমরা কিছু ভলেন্টিয়ার বাইরে থেকে পাই, তারা সবাই এমনভাবে সময় দেয় যেটার কোনো তুলনা হয় না, যার জন্য আমরা এখানে স্মুথলি চালিয়ে যেতে পারছি। ধন্যবাদ। আপনি এত ভিড় সহ্য করে শ্রীভূমিতে ঠাকুর দেখতেছেন? এখানে খুব ভালো পূজা হয়, সেই জন্য দেখতে হয়। প্রত্যেকবারই আপনি এখানে পুজো দেখতে আসেন? প্রত্যেকবার আমি আসছি এখানে। শুনেছি খুব সুন্দর হয়েছে, কেমন লাগলো দেখে? অপূর্ব সুন্দর। মানে এই বছরই প্রথম আসলে? হ্যাঁ, এবার থেকে প্রত্যেক বছর আসবেন? প্রতি বছরের পুজো না, পুজোর 1 মাস আগে থেকেই আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যেত। তার কারণ আমি ব্যান্ডেলে মানুষ, আমার ব্যান্ডেলে আদি যে বড়াল বাড়ি,
সেটা একটা বিশাল বাড়ি, মানে বড়াল গলির মধ্যে প্রায় 5-6টা বাড়িকে রাস্তার উপরে ব্রিজ দিয়ে কানেক্ট করা। প্রায় 150 বছরের পুজো হচ্ছে আমাদের বাড়িতে। কাজে আর বাড়ির আমাদের ওখানে শিব দুর্গা হতো আমাদের বাড়িতে, এবং পুরো প্রতিমাটা কাঠামো থেকে আমাদের বাড়িতেই তৈরি হতো। কাজে স্কুল থেকে ফিরে এসে প্রথম কাজই হতো ছুটে গিয়ে কুমোরকে দেখা কিভাবে মাটির প্রথমে তৈরি হলো, তারপরে মুখের ছাঁচ এলো, পুরো প্রসেসটা কিভাবে হয় ছোট থেকে দেখে আসছি। কাজে দুর্গাপুজো মহালয়ার পর থেকেই বাড়িতে চণ্ডীপাঠ করা শুরু হয়ে যেত। তো আই এম ভেরি মাচ অ্যাওয়্যার কি পুজোয় কি হয় কি হতো, এবং এখন আমি সেটা খানিকটা ডেফিনেটলি মিস করি। সেরকম উল্লেখযোগ্য ঘটনা পুজোতে ছোটবেলায় কিছু বা বড় কোনো গানের কোনো পারফরমেন্স করেছেন, পাবলিক পারফরমেন্স? হ্যাঁ, আমার বাড়ির পুজোর দালানে বহুবার গান গেয়েছি, নিজেদের মধ্যে গান বহুবার গেয়েছি। আর ওই সময় ছোটোখাটো নানা রকম বদমাইশি করতাম, কখনো গণেশের ইঁদুর নিয়ে পালিয়ে যেতাম, কখনো লক্ষ্মীর প্যাঁচা নিয়ে পালিয়ে যেতাম। তো এগুলো একটা আমাদের একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার ছিল, নস্টালজিয়া ছিল। তো সেগুলো আর যদি এখানেই থাকেন না বাইরে কোথাও যান? না, আমার তো বুঝতেই পারছেন আমার যে প্রফেশন, তাতে আমাকে যে দিনে যেখানে লোকে চায় আমাকে সেখানে থাকতে হয়। আমার নিজের ইচ্ছের ওপর কিছু নির্ভর করে না। গত বছর আমি একদিন আমেরিকায় ছিলাম, একদিন হায়দ্রাবাদ, একদিন দিল্লি। এবারে আমি বম্বেতেই 3-4টে জায়গায় গান গাইছি। পুজো কলকাতায় আমার থাকা হবে। এইভাবে এবছরের পুজোর 4 দিন? এবছরের পুজোর 4 দিন কি এভাবেই? পুজোর 4 দিনই আমি কাজ করছি, আমাদের তো ছুটি কিছু নেই। প্রত্যেক দিনই বিকেলে কোনো না কোনো শোতে আমি গান গাইছি বম্বেতে। তো ওটা আমার সকালবেলাটা বলতে পারেন আমি খানিকটা আনন্দ করব, কারণ দুর্গাপূজার জন্য তো বম্বের ইন্ডাস্ট্রি বন্ধ থাকে না। তারপরে অনেক সময় এরকম হয় যে অষ্টমীর দিনে তো খুব ইম্পর্টেন্ট কোনো রেকর্ডিং এলো, তারপরে সারাদিন আমি অষ্টমীটাই মিস করলাম। খাওয়া দাওয়াটা স্পেশালি পুজোর জন্য স্পেশালি আছে আগেকার সেই লুচি তরকারি আর বিশেষ ভাগ্যে জোটে না। তবে হ্যাঁ, আমাদের লোখানবেলায় যে পুজোটা হয়, যেটাতে অভিজিৎদা প্রমোট করার জন্য উনি ওটার পেছনে খুব খাটেন। ওই পুজোতে দুপুরবেলা যদি আমি থাকি তাহলে হ্যাঁ, খিচুড়ি ভোগ যেটাকে আমরা বলি সেটা আমি নিশ্চয়ই খাই। গানের ব্যাপারে বলি, আগে পুজো উপলক্ষেই শিল্পীরা প্রস্তুতি নিতেন, পুজোতেই স্পেশালি ক্যাসেট রিলিজ হতো, এখন সারা বছর ধরে হচ্ছে। এই পার্থক্য কিছুই নয়। আগেকার দিনে ক্যাসেট কোম্পানিরা আরও খুব দায়িত্বশীল ছিল। যারা গান গাইতে জানে, যারা প্রকৃত শিল্পী, তাদেরকেই অনেক কাঠখড় পুড়িয়ে রেকর্ড করাতে হতো। HMV বলুন বা পুরোনো যে সমস্ত কোম্পানিতে বলুন, যারা গান গাইতে জানে, ভালো গায়, তাদেরকেও ওয়েট করতে হতো যে কবে তার একটা লং প্লেইং LP বেরোবে, দুটি গান। এখন তো যে কোনো ক্যাসেট কোম্পানিকে আপনি যদি একটা সার্টেন পয়সা নিয়ে অ্যাপ্রোচ করেন, সার্টেন একটা মূলধন নিয়ে অ্যাপ্রোচ করেন যে আমি রেকর্ড করে আপনাকে দেবো, আপনি রিলিজ করে দিন, আপনি আমার ক্যাসেটটা মার্কেট করুন, তাহলে সব ক্যাসেট কোম্পানি সেটা করছে। যতদিন না পর্যন্ত এটা বন্ধ হবে, ততদিন পর্যন্ত ভিড়ের মধ্যে ভালো শিল্পীদের গানও হারিয়ে যাবে। অনেক ভালো গান, বাংলা গান যে এত রেকর্ড হচ্ছে, সব কি খারাপ? হতেই পারে না, আমি বিশ্বাস করি না। এর মধ্যে বহু ভালো গান নিশ্চয়ই রেকর্ড হচ্ছে, কিন্তু এত ভিড়ের মধ্যে মুড়ির একদর হয়ে বিক্রি হচ্ছে বলে ভালো গানটা লোকের কাছে পৌঁছচ্ছে না বা ভিড়ে হারিয়ে যাচ্ছে। তো এটা যতদিন না বদলাবে, যতদিন না পর্যন্ত ক্যাসেট কোম্পানিরা আরেকটু দায়িত্বশীল হয়ে নিজেদের শিল্পী বাছাইটার প্রতি মনোযোগ না দেবেন, ততদিন বাংলা গানের হাল এখন যা আছে তাই থাকবে। এখন আমি পুরোটা খারাপ বলবো না, তবে এই ভিড়টা, এই অগায়কদের ভিড়টা ডেফিনেটলি ক্যাসেট ইন্ডাস্ট্রি থেকে কম হচ্ছে। তো বাঙালি বন্ধুদের, আমার আত্মীয় স্বজন, আমার যারা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা পুজোতে কলকাতায় থাকবেন এবং আনন্দ করবেন, তাদের সবাইকে আমার অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। নমস্কার। গানটার প্লট হচ্ছে একটি মেয়ে আর কি, গ্রামের একটি মেয়ে, তার হঠাৎ করে উদ্ভট ইচ্ছা জানে না, মানে রাত্রে উঠে সে চাঁদ দেখে, রাত্রে উঠে স্বামীকে বলে যে আমার সাথে নাচ করো। তো এই দেখে স্বামী খুব ভয় পেয়ে যায়। স্বামী তাকে গ্রামের মোড়লের কাছে নিয়ে যায়। মোড়ল সবকিছু দেখে ডেকে বলে যে তোমার স্ত্রীর একটা রোগ হয়েছে, রোগটা হচ্ছে চাঁদ সোহাগী। তো এই গল্পটার উপর নির্ভর করে আমাদের পরের গান, চাঁদ সোহাগী বউ। চাঁদের সাথে নাচছে যেন কেউ,
আর কেউ না, আর কেউ না, বাঁশ বাগানে চাঁদ সোহাগে নাচছে যেন কেউ। খেতে শামুক পান্তা ভাত, ও খেতে শামুক পান্তা ভাত, মনে জাগে সাদ শামুক পান্তা ভাত। চাঁদ দেখেছে, চাঁদ দেখেছে, মনের ভিতর কেন লাগেছে নাচছে যেন কেউ। নিঝুম রাতে চাঁদের সাথে নাচছে যেন কেউ। নিঝুম রাতে চাঁদের সাথে নাচছে যেন কেউ। আমার পোড়া মিশে গো, ও আমার পোড়া মিশে গই, আমি চাঁদ দেখে যে রই, পোড়া মিশে গই। চাঁদ দেখেছি, চাঁদ দেখেছি, মনে হয় সাথে আছে কেউ নাচছে যেন কেউ। নিঝুম রাতে চাঁদের সাথে নাচছে যেন কেউ। নিঝুম রাতে চাঁদের সাথে নাচছে যেন কেউ। বলুন। এই প্রশ্নটা আমার পক্ষে একটু অসুবিধাজনক, কারণ আমি বড় হয়েছি এমনভাবে একটা একদিকে কমিউনিস্ট বাড়ি আর একদিকে গান্ধীবাদী বাড়ি, তার ফলে মিলে, এবং আমার বাড়িতে চূড়ান্ত গণতন্ত্র চলতো আর কি, যার ফলে কোনো প্যাটার্ন আমার বাড়িতে বিশেষ করে ওঠেনি। সেই জন্য যেভাবে যে প্যাটার্নে সব বাঙালি বাড়ির ছেলেপুলেরা অল্প বয়সে পুজো নিয়ে খুব হইচই করে মাতামাতি করে, আমার সেগুলো ঘটেনি। আমি ওই পুজোর পেরিফেরিতে ধারে থাকতাম সবচেয়ে। হ্যাঁ, ফুর্তি হতো, একটু নতুন জামা টামাও হতো, গে ফেরাও করতাম, কিন্তু পুজো উপলক্ষে ঘটনাগুলো সাধারণত বাঙালির বাচ্চাদের ঘটে, কচি বাঙালিদের ঘটে। এই নতুন ধুতি পরল বা নতুন একটু যে মেয়েটির সঙ্গে একটু দূরে চোখে চোখে চাওয়া চাই, তার সঙ্গে পুজো উপলক্ষে একটু কথা হলো, কিংবা কথা আগের পুজো হয়েছিল, এই পুজোয় হয়তো হালকা একটা চুম্বন প্রাপ্তি ঘটলো। এই পুজো উপলক্ষে যা যা হয় আর কি, কিংবা একটু ঢাকের কাঠিতে ওদের হাত থেকে কাঠি দিয়ে একটু পেটানো হলো, কিংবা একটু বিসর্জনের সময় একটু করে নাচা হলো, এইগুলো কোনোটাই আমার খুব বেশি ঘটতো না। আমি পুজোর মাহাত্ম্য, পুজোর পবিত্রতা, পুজোর সার্বজনীনতা, পুজোর মানবিকতা,
এই সব কিছু বুঝতে শিখেছি অনেক দেরিতে। এই তফাৎ আগে অনেক বেশি সার্বজনীন ছিল, আগে অনেক বেশি পাড়ার অনেক লোক এই পুজো উপলক্ষে কাছাকাছি আসতো, মিলিত হতো, ঝগড়া টগড়াগুলো একটু মিটে যেত, নতুন ভাব ভালোবাসা একটু গাঢ়তর হতো, অনেক সার্বজনীন সত্যি হতো, বারোয়ারি হতো। এখন পুজোয় এরা কর্তারা চালান, তারা একটা গোষ্ঠী থাকেন, সাধারণভাবে বলছি আর কি। আর তারই সঙ্গে সঙ্গে ওই এখন আবার প্রচুর ওই স্পন্সরশিপ, নানাবিধ জল কোম্পানি, খাবার কোম্পানি, এরা সব মিলে ওই স্পন্সরশিপ দেয়, তার ফলে খুব প্রতিযোগিতা হয়। আর তা নিয়ে সে বিচারকেরা গিয়ে সব দেখাশোনা করে, পরীক্ষকের মতো সে হিসেব করে সব ইত্যাদি। এর মাঝখানে বোধ হয় এরা আর কি ওই সার্বজনীন চেহারা, সকলের একটা মিলন ক্ষেত্র, এটা বসে একটু একসঙ্গে অঞ্জলি দেওয়া, আরতি দেখা, ঢাকের কাঠি দেওয়া, সিঁদুর খেলা আছে, কিন্তু ওইগুলোই যে কমিউনিটির প্রাণের জায়গা, ওইগুলো একটু চলে গেছে। আর এর প্রতি তুলনায় আমি বেশি এগুলো কলকাতা শহরের পুজোগুলো করছি, গ্রামগুলোতে হয়তো এখনো আর একটু ঐতিহ্য এখনো আছে আর কি। আর কলকাতায় এর প্রতি তুলনায় যেগুলো খুব পাড়া কেন্দ্রিক, মানে পাড়ার পরিজনরা সকলে একত্রিত হন, তারা যদি ওটা সকলের জন্য খুলে রাখেন পুজোগুলো, লোকজন আসে, খুব আয়োজন হয়, কিন্তু তারা সবাই এমনভাবে নিজেদের মতো করে ওইখানটায় বসে থাকেন, তখন যেই যায় তাকে যেন কীরকম মনে হয় সে একটা কোথাও অড ম্যান আউট। সেইটা সেই লোকগুলো সার্বজনীন করেও কেউ সার্বজনীন করে না। এটা কিছু কিছু পুজো আছে এরকম কলকাতা শহরে, দক্ষিণ কলকাতায় বেশ হতো, সেগুলো একটু বোধ হয় আমার একটু পেইনফুল লাগে। যদি তারা নিজেদের পল্লীর জন্য করতে চান, তাহলে পল্লীর জন্য লিখে রাখুন, রাইট অফ অ্যাডমিশন রিজার্ভ, আমার পল্লীর লোকের ছাড়া বাইরের লোকেরা আসবে না, কিন্তু তাও করেন না। এ হচ্ছে নাইদার হিয়ার নর দেয়ার। এক কথায় কিন্তু আসলে অনেক মানুষ মিলে পুজো উপলক্ষে নিজেরা খানিকটা দুঃখ ভোলে, খানিকটা আনন্দ বাড়তি প্রাপ্তি ঘটে, এবং তাতেই প্রাণ জন্মনে করে ওঠে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তার ফলে এই বড় পার্বণে তারা খুব ভালো খুশি থাকে। আপনি ছোটবেলায় পুজো কাটাতেন দারুণ ভাবে। ছোটবেলার পুজো মানে অনবদ্য ভাবা যায় না। আমি বলি না, ছোটবেলায় বোধহয় সত্যিকারের পুজো কাটাতাম। এখন তো সবকিছু মিশিয়ে একটা কাটাই। আমি মফস্বলের মেয়ে, তো আমাদের ওখানে অল্প, এখনকার ছেলে মেয়েদের তুলনাতেও আমি বলছি, এখন তখন আমার যে বয়স ছিল, মানে ছোটবেলা বলতে যে সময় থেকে আমরা বুঝি, এখনকার ছেলে মেয়েরা তার থেকে অনেক স্বাধীন। আমরা অতটা একেবারেই স্বাধীন ছিলাম না, এবং আমাদের অনেক বিধি নিষেধ, এটা করবে না, ওটা করবে না, এটা সারা বছর মেনে চলতে হতো, যেটা একমাত্র পুজোর সময় মানতে হতো না। এবং আমাদের বাড়িতে একটা ব্যাপার ছিল যে আমার বাবা সবসময় কলকাতায় এসে আমাদের পুজোর বাজারটা করতেন, কিন্তু আমরা একটু কলার ফোলাতাম আর কি সবার কাছে যে আমাদের পুজোর বাজারটা কলকাতা থেকে হয়। কিন্তু ওই স্বাধীনতাটা ভীষণ পুজোর সময়, সেটা আর কি একদম সকাল থেকে রাত 8টায় বাড়িতে ঢুকতে হবে, এই সময়টাই ফ্রি। এবং সবাই জানে যে বন্ধু বান্ধব, মানে সবাই পাড়ার সবাই সঙ্গে আছে, কেউ না কেউ আছে। কে কতটা হাঁটতে পারে, মানে যে পরীক্ষাগুলোকে নিজেকে নিয়ে করার ছোটবেলায় মানুষ করতে পারে, পুজোর সময় কে কটা ঠাকুর দেখলো, কে কতটা হেঁটে ঠাকুর দেখলো, মানে রিক্সা করে বা গাড়ি করে নয়, এই ধরনের একটা ব্যাপার ছিল। আর পুজোর পরে আমরা পাড়ার ছেলেমেয়েরা মিলে একটা নাটক করতাম, সেইটা আমাকে খুব টানতো। যার জন্য এখনকার তুলনায়, এবং এখনকার ছোট বয়সী যারা বাচ্চা, তাদের তুলনায় আমার পুজোটা খুব বেশি ভালো কেটেছিল। এখন কিভাবে পুজোটা কাটান? এখন পুজো, কর্তব্য, দায়িত্ব, কাজ, কখনো পুজোর সময় শো থাকে, কখনো, এবার যেমন আমি আজকে বিদেশ চলে যাব শো করতে, তো বাচ্চাকে ভীষণ মিস করবো। এক একবার পুজো এক এক রকম কাটে, মানে কোনোবার হয়তো কলকাতাতেই থিয়েটার নিয়ে ব্যস্ত থাকি, কোনোবার হয়তো যেমন এবারটা পুজোটা থাকতেই পারবো না। খুব মিলিয়ে মিশিয়ে, তার মধ্যে আবার সুন্দর সুন্দর মুহূর্ত আছে, একটুখানি আড্ডা, বা কোনো একটা দিন ঠাকুর দেখতে যাওয়া, বা বাচ্চাকে নাগরদোলা চাপিয়ে দিয়ে নিজের নিচ থেকে তাকিয়ে থাকা,
সেই আনন্দটা নিজে অন্যভাবে পাওয়া। বা আমার শ্বশুরবাড়ি ট্রায়াঙ্গুলার পার্কের পাশে, তো আমার বরেরা ওই ট্রায়াঙ্গুলার পার্কের পুজোটা ওরা খুব এনজয় করে, তাহলে বাচ্চাকেও সেখানে নিয়ে যাই আমরা। সেই মুহূর্তগুলো খুব সুন্দর, কিন্তু একেবারেই ছোটবেলার থেকে আলাদা আর কি। আপনি আগে কখনো বিদেশের পুজো গেছেন? বিদেশে গেছি, পুজোতে যাইনি, এবার বিদেশে পুজো প্রথম। দেশেও তো পুজো হয়, আমেরিকায় তো যাচ্ছেন, আমেরিকায় তো পুজো হয়, সেই পুজোটা উপভোগ করে কিভাবে? আমি জানি না, না পৌঁছলে পুজোর সময় ঠিক গিয়ে না পৌঁছলে বুঝতে পারছি না। তবে আমরা যে কটা শো করবো সবখানে পুজো উপলক্ষে শো হবে, ফলে পুজো তো থাকবেই ওখানে। তবে আমার মনে হয় না কলকাতার পুজোর ওখানে পুজো খুব একটা একরকম হবে। অবশ্যই মিস করবো কলকাতাকে। সিনথেসাইজার, সৌরভ বেস গিটার, মৃন্ময় লিড গিটার। আপনাদের ব্যান্ডটা কত বছর পুরনো? 2 বছর, বছর 2 হলো আমাদের ব্যান্ডটা ফর্ম করেছে। পুজো এবার ব্যান্ডের কোনো নতুনত্ব বা গানের কোনো নতুনত্ব কি? পুজোয় আমরা আলাদা করে পুজো নিয়ে তো কোনো থিম ভাবিনি, আমাদের কিছু জেনারেল থিম আছে। যেমন ধরুন আমাদের যে দর্পণ ব্যান্ড নাম দেওয়া হয়েছে, সেটা শুরু হয়েছে এইভাবে যে প্রত্যেকটা মানুষেরই নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে, তাদের নিজস্ব প্রতিবিম্ব আছে, সেই প্রতিবিম্বকে নিয়ে আমাদের কাজ। সেই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন যাদের নিজেদেরকে নিয়ে ভাবছে, তাদেরকে নিয়ে আমাদের গান বাঁধা। তো সেক্ষেত্রে পুজোকে নিয়ে আমরা আলাদা করে কিছু ভাবছি না। আচ্ছা, আপনারা কি ছোটবেলা থেকে ব্যান্ড করার কোনো পরিকল্পনা নিয়েছেন? ভীষণভাবে এটা ছিল। আর তাছাড়াও এখন তো বলতেই হবে যে 90-এর দশকের পর গৌতম চট্টোপাধ্যায়, তারপরে এরপর নতুন নতুন যে সমস্ত ব্যান্ড, তারা আমাদের ভীষণভাবে উৎসাহিত করেছে। এবার পুজো আপনারা কোনো ক্যাসেট রিলিজ বা অ্যালবাম কোনো কিছু রিলিজ করার পরিকল্পনা নিয়েছেন? না, এখনো পর্যন্ত সেরকম কোনো আমাদের প্ল্যানিং করছি, পরের বছর আমরা সেদিকে যেতে পারবো। না, ক্যাসেট কিছু করেছেন কি নতুন? নতুন ক্যাসেট করেছি আমরা। নামটা বলুন আর থিমটা। থিম ঠিক এখনো ভাবা হয়নি, নামটা থাক না। বৃদ্ধ ক্যাকটাসে
সময়